নমস্কার, বিবৃতিত্ব থেকে আবার আপনাদের কাছে এলাম। যে নাটকটা বানানো হয়েছিল, খুব সুন্দর একটা প্লট সৃষ্টি করে একদম কুইক ঘটনা ঘটার পরে একটা নাটক বানানো হয়েছিল। কি সুন্দর নাটকটা! ঘটনার পরে ভোরবেলা এক ডাক্তার, মন্ত্রী ছিলেন আগে, উনি হসপিটালে চলে এলেন, 2 ঘন্টা ছিলেন, নাটকের স্ক্রিপ্ট রচনা হয়ে গেল। সেই নাটক স্ক্রিপ্ট রচনা হওয়ার পরে সঙ্গে সঙ্গে একটি পাগল ছাগলকে ধরে তাকে দোষী সাব্যস্ত করে দেওয়া হলো তদন্ত হওয়ার আগেই, এবং একজন রাজনীতির বিক্রেতা বলেও দিলেন যে তাকে এনকাউন্টার করে দেওয়া উচিত। সুন্দর নাটক, কিন্তু নাটকটা মঞ্চস্থ হলো না, রিলিজ করলো না, কেননা তার আগেই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ঢুকে পড়েছে। নাটক মঞ্চস্থ হওয়ার আগেই সিবিআই ঢুকে পড়েছে, সুতরাং এই নাটক আর মঞ্চস্থ হলো না। যে প্রিন্সিপাল ছিলেন তিনি একজন ডক্টর। একটা ডেড বডি দেখে অন্তত সাধারণ মানুষের থেকে ডাক্তাররা আগে বুঝতে পারবেন যে কজ অফ ডেথ একটা আইডিয়া পাওয়া যায়। সেই কিনা বলে দিল বাড়ির লোককে ফোন করে যে এটা একটা সুইসাইড। তার মানে উনি সত্য লুকোলেন। কিন্তু পরে পোস্টমর্টমে সবই বেরিয়ে এলো। এই যে উনি তথ্য লুকোলেন, তথ্য গোপন করলেন, এবং সেই তথ্য গোপন করে তারপরে এভিডেন্স ট্যাম্পারিং করার কাজও নিশ্চয়ই তিনি তার সাকরেদদের বলেছিলেন। সেই মোতাবেক কাজও নিশ্চয়ই হয়েছিল। এই কারণে ওনার কিন্তু 2 বছর থেকে 7 বছর জেলযাত্রা হতে পারে। কেন বলছি? সেকশন 283 আর্টিকেল পেজ নম্বর 104, আচ্ছা, সেকশন 238 আর সেকশন 240, এই দুটো সেকশনে যা আছে তার জন্য কিন্তু ওনার ভুল ইনফরমেশন দেয়া, এভিডেন্স চাপা দেয়া, কোনো স্টাফ বা তার ছাত্রকে বা ইন্টার্নকে বলে দেয়া, ইনফরমেশন দেয়া যে বা ডাইরেকশন দেয়া যে তুমি এই জিনিসগুলো এর পরে করো যাতে এইটা এইভাবে প্রুভ হয়। সুতরাং এর জন্য ওনার 2 থেকে 7 বছর জেল হতে পারে। যাক, সেটা পরের ব্যাপার। কিন্তু এই যে জুলুমগুলো হয় না, এই জুলুম মেটানোর একটা রাস্তা কিন্তু আছে। গভর্নমেন্টের কাছে মানে আমাদের আবেদন, বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যারা আইন বানাতে পারেন, যে কিছু কিছু সময় এই ইসলামিক যে আইন আছে সেইগুলো পুরোটা না হলেও, ওদের ধরুন কোনো মার্ডার করলে সঙ্গে সঙ্গে করে দেওয়া হয়, তো সুতরাং অত তড়িঘড়ি না করে একটা মাঝামাঝি জায়গায় এসে এরকম কিছু আইন ইমপ্লিমেন্টেশন করা, আইনের মধ্যে কিছু ঢোকানো, যে যা দোষ করবে তাকে তার বেশি সাজা দাও।
যে যা সাজা করবে তার বেশি সাজা তাকে দাও। আমার হাতে যদি ক্ষমতা থাকতো, আমি তো সাজাপ্রাপ্তদের সুন্দরবনে নিয়ে গিয়ে যেখানে বাঘেদের করিডোর আছে সেইখানে ছেড়ে দিতাম। খুব সুন্দর সাজা এটাই হতো। ভাববেন এটা। পোস্টমর্টমের আগেই যদি ডাক্তারবাবু, মানে যিনি প্রিন্সিপাল, তিনি যদি সুইসাইড নোট বলে দিতে পারেন, বা তদন্ত হওয়ার আগেই তিনি যদি সুইসাইড বলে এটাকে যদি বলে দিতে পারেন, তাহলে আমরাও তদন্ত হওয়ার আগে আমাদের মতো কিছু মতামত তো দিতেই পারি, তাই না? মানে আমাদের কি মনে হয়েছে এটা তো বলাই যায়। কারণ উনি ডাক্তার হয়ে যদি ইনফরমেশন যেটা দিয়েছেন সেটা যদি ভুল প্রমাণিত হয়, আর আমরা তো নন ডক্টর, নন এডুকেশন পাবলিক, তো আমাদের তো ভুল হতেই পারে। তবে জানেন তো, এই রোজ মরার থেকে একদিন মরা ভালো। দেখুন, ওই মেয়েটির কোনো একটা র্যাকেট, ওই মেয়েটির যে থিসিস জমা দিয়েছিল সেইটাকে সম্ভবত অ্যাপ্রুভ, যা কি হয় ওদের টার্মে, অ্যাপ্রুভ করবে না, সেই নিয়ে কিছু একটা বচসা, সেই নিয়ে কিছু একটা তর্কাতর্কি হতে পারে। এই ওদের যে একটা র্যাকেট গ্রুপ, ওই গ্রুপের মধ্যে এই মেয়েটি নেই, সেটা ওর জীবন যাওয়াতে, মানে জীবন চলে যাওয়াতেই প্রমাণ করে। এবং সে কিছু র্যাকেটের কথা জেনে ফেলেছিল, হতে পারে তাকে থ্রেট দেওয়া হয়েছিল, তাকে ফেল করিয়ে দেবো এই ধরনের কিছু বলা হয়েছিল, সে সেটা মানেনি। সে বলেছিল আমি এটাকে পাবলিক ডোমেনে নিয়ে আসবো, হতে পারে। তারপরে ওই ঘরটি ফাঁকা করে সেই ঘরে ওই ছাত্রীটিকে শুতে বলা হয়, হতে পারে। রাত্রিবেলা শোয়ার পরে ভোর রাত্রে সে এমনি 36 ঘন্টা না 32 ঘন্টা ডিউটি করে, শরীর সত্যি অবস্থা খুবই দুর্বল। তারপরে ওর সাথে যা হওয়ার সেটা হয়। ওর ওইখান থেকে যে পরিমাণ সিমেন্ট পাওয়া গেছে সেটা 130 থেকে 150 গ্রাম। এক মানুষের যদি কেউ যদি বলাৎকার না করে, কেউ যদি মিলেমিশে যে জিনিসটা হয়, তাতে অন্তত 8 থেকে 12 গ্রাম স্পাম বেরোতে পারে। কিন্তু এইখানে 130 থেকে 150, মানে চিন্তা করে দেখুন কতজন কতবার ওইখানে স্পাম ফেলেছে। তারপরে ওই ছেলেটি সেদিন রাত্রিরে ডিউটি ছিল, যাকে ওই পাগল ছাগলটাকে ধরেছে, তার ওখানে ডিউটি ছিল, তাকে ডাকে যে ওখানে যা তো, ওইখানে কি একটা হয়েছে, হতে পারে। সে এলো, সে যখন ঢুকছিল আর যারা ভিকটিম তারা যখন বেরোচ্ছিল, ধাক্কাধাক্কিতে ওর ওই হেডফোনের তারটা ওখানে পড়ে যায়, হতে পারে। এবার সে যখন ঢুকে দেখে যে তো মারাত্মক কেস, তখন সে সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশকে ফোন করে। সেরকম যদি ও যদি ভিকটিম হতো, পুলিশকে ফোন করতো না, ও পুলিশকে ফোন করে। তারপরে যারা মাতব্বর টাইপের আছে তারা বৈঠক করেন। ভোর পর্যন্ত এক ডাক্তার মন্ত্রী আগে ছিলেন, তিনি চলে আসেন, চলে এসে বলে যে এই পাগল ছাগলটাকেই বলিপাঠা করে দাও। বলিপাঠা করা হয়। সে এবং স্টেটমেন্ট দিয়েছিল যে আমি ফাঁসি নিতে রাজি আছি, কিন্তু যদি এটা প্রমাণ হয় যে আমি দোষী। কিন্তু যারা এগিয়ে থাকা সংবাদ মাধ্যম, তারা কিন্তু আমি যদি দোষী থাকি এই কথাটি বাদ দিয়ে তারা কিন্তু প্রচার করে দেয় সকাল থেকে। তাদের ইন্টেনশন যে যেরাম করে হোক একে বলির পাঁটা করে দাও। সঙ্গে সঙ্গে এর ব্যাকগ্রাউন্ডও একটুখানি ওই রকম ছিল, সুতরাং পুরো ম্যাচ হয়ে যায় নাটকটি। কিন্তু সিবিআই ঢুকে পড়ে, আর কিছু হয় না, পুরো কেসটা, নাটকটা মঞ্চস্থ হতে পারে না। তো দেখুন, আজকে ধর্মের কল কিন্তু বাতাসে নড়ে, সবসময় না নড়লেও মাঝে মাঝে কিন্তু নড়ে। এই কেসে কিন্তু নড়েছে। অধর্ম যখন একটু বেশি হয়ে যায় তখন ধর্মের কল নড়ে ওঠে। কেননা দেখুন, এই প্রিন্সিপাল
এই যে সার্কিটটা আছে, এরা প্রশাসনিক সুবিধে, পুলিশের সহায়তা সব কিছু এদের সঙ্গে আছে, তা সত্ত্বেও কিন্তু এরা আজকে অ্যাকিউজ বলে প্রমাণ হচ্ছে। তার মানে কি, ধর্মের কল বাতাসে নড়েছে। আচ্ছা, এইবার শান্তনু সেন, যিনি ওদের মুখপাত্র ছিলেন, ওনাকে আবার শোনা যায় নাকি স্কোয়ার ফুট সেন বলেও অনেকে চেনে। স্কোয়ার ফুট সেন মানে হিসেব অনেকে ফোনাফোনি করে জানলাম যে স্কোয়ার ফুট মানে যেসব বাড়ি ফাড়ি যারা বানায়, ফ্ল্যাট কেনা বেচায়, উনি নাকি স্কোয়ার ফিটে পয়সা নেন, ওই জন্য ওনার মানে নামই হয়ে গেছে স্কোয়ার ফুট সেন। হাসি আর ধরে রাখা যায় না, কিন্তু ব্যাপারটা খুবই গম্ভীর। সে, আমি দেখলাম যে ইউটিউবে একজনকে সাক্ষাৎকার দিয়েছেন একটি চ্যানেলকে, যে তার মেয়ের সাথেও এরকম ঘটনা হয়েছিল এবং তাকেও ফেল করিয়ে দেবে এরকম একটা কথা হয়েছিল। এবার একদিন সরস্বতী পুজোয় ওর যে মেয়ে, যে কন্যা, তিনি ওইখানে ডাক্তারি করেন এবং ও সকাল সকাল চান ফান করে ড্রেস ফ্রেস করে সরস্বতী পুজোয় ওই হসপিটালে আর্জি করে যাচ্ছিল। তখন বাবা বললো যে, তখন উনি যেটা বললেন, যে বললাম কোথায় আছি, বললো যে আজকে আমাদের সব সাজানো গোছানো আছে, সরস্বতী পুজো। তারপরে ওই যখন চলে গেছে, তারপরে ওই শান্তনু সেন বাড়ি থেকে বেরিয়ে এসছে, তখন ওনার মিসেস বোধহয় আধ ঘন্টা 40 মিনিট বাদে ফোন করেছে ওনাকে, তুমি তাড়াতাড়ি এসো, দেখো মেয়ে খুব কান্নাকাটি করছে। বলছে কেন? বলছে ওকে হসপিটালে কোনো কাজ করতে দেয়নি, বলছে তুই এখান থেকে চলে যা, কেননা ওই মেয়েটি ওই র্যাকেটের মধ্যে নেই, ওই জন্য পাঠিয়ে দিয়েছে। উনি কিন্তু এই গতকাল সেইটা নিজে মুখে স্বীকার করলেন। আরেকটা কথা, যে আমাদের একজন এমআইসি ছিলেন আগে, এখন এক্স এমআইসি, সৌমেন মহাপাত্র, উনি পূর্ব না পশ্চিম মেদিনীপুরের ওদিকে। তো উনি মানে হঠাৎ ইউটিউবে একটা সাক্ষাৎকার ওনার পেলাম, ওনার এবং ওনার মিসেসের, যে ওনারা বলছেন ওনার ছেলেও ডাক্তার, আগে এনআরএসে ছিলেন, এখন সম্ভবত বোধহয় এইখানে নাকি মানে নাকি আর্জি করে না, এনআরএসে যায় না। তো ওনার মানে ওই সৌমেন মহাপাত্র স্যার আর তার মিসেস বললেন যে আমার ছেলের নাম জড়িত হয়েছে, তো এইটা তো খুব খারাপ, এবং একটা উঠতি একজন ডক্টর, তার নামে যদি এইসব কেলেঙ্কারি কেচ্চা হয়, তাহলে আমার ডাক্তার, আমার বাচ্চাটির জীবন কী হবে। তো ওনাকে মানে আমরা জানাতে চাই যে আপনার এই ব্যাপারে কোনো টেনশন নেই, আপনি আইনের ভরসায় থাকুন, এবং যেটুকু জানে আপনার ছেলে, যখন উঠেছে তখন নিশ্চয়ই তো বটে কিছুটা, যদি কিছু জানে সঙ্গে সঙ্গে ও যেন কাউকে আড়াল করতে না চায়, সঙ্গে সঙ্গে বলে দেওয়া উচিত। সবসময় সততার পথে, সত্যের পথে থাকবেন, তাতে একটু কষ্ট হয়তো আসবে, কিন্তু আলটিমেট লক্ষ্যে কিন্তু আপনি সুফল পাবেন। সুতরাং এই চক্র থেকে বেরিয়ে আসতে গেলে আপনাকে আপনার ছেলেকে এখন মুখ খুলতে হবে, এবং আপনিও যদি কিছু জানেন সেই মুখ খুলতে হবে, তা থেকে ওর রেহাই পাওয়ার একটা চান্স আছে। আর আমাদের প্রধানমন্ত্রীকে জানাতে চাই যে ওই রাজপুত, মানে যে ছেলেটি ফিল্ম আর্টিস্ট ছিলেন বোম্বেতে, সুশান্ত রাজপুত, ওই রাজপুতের কেসের মতো যেন সিবিআই যেন এই কেসটা যদি তদন্ত করে, যে করছি, হ্যাঁ হচ্ছে, হয়েগা আপনাদের ভাষায়, সেটা করলে কিন্তু আপনি ভুল সিদ্ধান্ত নেবেন। কেননা তখন বিহারের ভোটের আগে বিরাট একটা করে সিবিআই নিয়ে পড়লো, তারপরে সব চুপচাপ, কিচ্ছু হলো না। আর এইখানেও এভিডেন্স থাকা সত্ত্বেও যদি সিবিআই এই করছি করে, তাহলে জানবেন যে এই পশ্চিমবঙ্গে বিজেপি দলটা পরবর্তীকালে আর থাকবে কিনা সন্দেহ আছে। কেননা আপনার তো এখানে 42টা সিট, আপনি এই 40টা-42টা সিট বাদই দিয়ে দিন, আপনি আরও যে 500টা আছে সেটা নিয়ে লড়ুন, আপনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন, পশ্চিমবঙ্গের দিকে আপনাকে তাকাতে হবে না। আর এইখানে আপনাদের যে বিজেপি যারা পার্টি ক্যাডার আছে, তাদের আপনি ডিমেন্টলিং করে দিন, ভেঙে দিন, তারা এবার যেরাম নিজে লড়বে। তারপরেই জানবেন যে যখন জনগণ জানবে যে আমরা আর অন্য কোথা থেকে সাপোর্ট পাবো না, তখন জনগণ জাগবে। জনগণ জাগলে কি হয় সেটা আমরা সবাই জানি, এবং সেই দিন যদি আপনি না চান, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন, আর ওই প্রিন্সিপালকে কড়া শাস্তি দিন, পারলে দিল্লিতে নিয়ে গিয়ে ওইখানে পেটাই ধুলাই করে যা আছে সব বার করুন। মেন কালপিটকে অবশ্যই ধরা চাই। আজকে রাখছি, সামনের দিন আবার দেখা হবে। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।